শিপইয়ার্ডে এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে প্রাণ গেল 7 শ্রমিকের। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ বেশ কয়েকজন, মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা। বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে জায়গাতে শেষ। বিষক্রিয়া যুক্ত অনেকগুলো পাউডার লিকুইড ছিল, এগুলো এত যে মারাত্মক, এগুলো পানির সাথে মিশে না। এখানে সেফটি বলতে কিছু নাই। বিষাক্ত গ্যাস তো সবাইকে আক্রমণ করে। গ্যাস ঢুকে না, মাস্ক আছে কতগুলো, ওরা এগুলো ব্যবহার করা নেই, এরা সেফটি নেই। মালিক পক্ষের গাফিলতি দেখছে ফায়ার সার্ভিস, সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। গ্যাসে আক্রান্ত হয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পরিষ্কার করে আধুনিক সিস্টেম আছে, পরিষ্কার করে কাটিং করা হয়। সঠিক নিয়ম কানুন ফলো করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। বন্ধের পথে শিল্প কারখানা, চাকরি হারানোর শঙ্কায় শ্রমিক। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে প্রাণ, জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন, সংক্রমণ বাড়ার আশঙ্কা। ইতালিতে হত্যার শিকার বাবা মা বোনের মরদেহ নিয়ে দেশে ফিরল ছেলে। বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি নোয়াখালী, রাতে জানাজার পর দাফন। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী 15 জনের কম। অনুমোদন নিয়ে এই প্রশ্ন শিক্ষা গবেষকদের। 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। এবং প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি তানজিদের, অল্পের জন্য শতক মিস শান্তর। ডারউইন টেস্টে ব্যাটিংয়েও রাজত্ব টাইগারদের, দ্বিতীয় দিনে লিড পেরিয়েছে 150 রান। এলএনজি ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে প্রাণ গেল 7 শ্রমিকের। সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 14 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ ছিল না নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস বলছে মালিক পক্ষের গাফিলতিতে এই দুর্ঘটনা, সঠিক নিয়ম মানলে এড়ানো যেত প্রাণহানি। অন্যান্য দিনের মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটারিয়ারির জাহাজ ভাঙা কারখানায় ফেরদৌস স্টিলে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে কারখানার ভেতর থেকে শ্রমিকদের চিৎকার শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরানো এলএনজি ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। ইয়ার্ডের ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে। তাদের উদ্ধার করতে এগিয়ে যান অন্য শ্রমিকরা। সবাইকে এখানে আইনের আওতায় আনা হোক যারা এতে জড়িত আছে। কাটিং করার সাথে সাথে বিষাক্ত গ্যাসগুলা লিক হওয়ার কারণে যে কাটিং করতে নামছে উনি জায়গাতে শেষ। 6 জন লোক এইভাবে পড়ে আছে। তখন ওই 6 জন লোককে আমরা কি নিজের হাতে করি, ওই দিক থেকে কিছু দিকে আনি দেওয়ার পর আরগুলা নিয়ে আসে। গ্যাসের তীব্রতায় ঘটনাস্থলেই 3 জন মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা মারা গেছেন। এতবার ইন্ডাস্ট্রাকচার অ্যাম্বুলেন্স নাই কেন? আর এতগুলো গণ্যমান্য ব্যক্তিরা আছে, দরজা খুলতে বলছে, দরজা খুলে কেন? ফায়ার সার্ভিস বলছে সঠিক নিয়ম মেনে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যেত। দুর্ঘটনার পর থেকেই মালিক পক্ষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়লাগুলো থাকে অত পুরাতন যে গাছগুলো পরিষ্কার করে আধুনিক সিস্টেম আছে, পরিষ্কার করে কাটিং করা হয়। কিন্তু আমাদের ধারণা যে এটা পরিষ্কার করে কাটানো হচ্ছে না। কাটার জন্য যে নিয়ম কানুন, সঠিক নিয়ম কানুন ফলো করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। প্রাণ হারানো সবার বাড়ি ভাটিয়ারি এলাকার। গত বছর এই জাহাজটি ফেরদৌস শিপইয়ার্ডে আনা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডের সামনে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পার্থ,
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি সেই শিপইয়ার্ডটিতে আছি, ফেরদৌস শিপইয়ার্ডটিতে, যেখানে আসলে ভয়াবহ ঘটনা ঘটেছে এবং যে কারণে আসলে 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা এখন সেই জায়গাটিতে আছি। আমাদের ক্যামেরায় আমরা আপনাদেরকে দেখাতে চাই, আমাদের ক্যামেরায় যে আসলে কাটা জাহাজটি দেখা যাচ্ছে, মূলত 1 থেকে 1.5 বছর আগে এলএনজিবাহী এই জাহাজটি দেশের বাইরে থেকে আনা হয়েছিল। এরপর এই জাহাজটির কাটার কাজ চলছিল। মূলত আজকে সাপ্তাহিক বন্ধ দিন, অপারেশনাল কার্যক্রম বন্ধ, কিন্তু শ্রমিকরা ভিতরে কাজ করছিল। কেন শ্রমিকরা ভিতরে কাজ করছিল সেটি হয়তো যখন তদন্ত কমিটি করা হবে, জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করার কথা রয়েছে, সেই তদন্ত কমিটিতে উঠে আসবে। তবে এখানে এই জাহাজটি কাটতে গিয়ে কিন্তু মূলত 7 শ্রমিক একে একে কিন্তু মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ে। এর মধ্যে অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পিছনে কিন্তু 2 জনের মরদেহ রয়েছেন এবং আমরা জেনেছি তারা অনেকটা তাদেরকে উদ্ধার করে আনার পর হেঁটে এসেছিল। কিন্তু এই যে প্রতিষ্ঠানের আসলে নিয়ম অনুযায়ী, গ্রিন শিপইয়ার্ডের নিয়ম অনুযায়ী যে অ্যাম্বুলেন্স থাকার কথা, কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়ার কথা, সেই ধরনের কোনো ফ্যাসিলিটি কিংবা সুযোগ সুবিধা এখানে ছিল না। সেটি আসার পর আমরা জেনেছি, কিংবা এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা সেটি অভিযোগ করে বলেছেন। এবং আপনারা সেই জাহাজটি এই মুহূর্তে দেখেছেন। আমরা একটু সাধারণ মানুষকে যদি দেখাতে চাই, এখানে প্রচুর মানুষের জটলা। আসলে আজকে শুক্রবার, সাধারণ মানুষ শোনার পর থেকেই। আরেকটি বিষয় হচ্ছে, এখানে ঘটনাটি ঠিক সকাল 8:30 থেকে 9টার মধ্যে ঘটেছে, কিন্তু ঘটনাটি জানাজানি হয়েছে 10:30, 11টা কিংবা 11:30টার পর। এতক্ষণ সময় মালিক পক্ষ, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ প্রশাসন কিংবা এখানে যারা এই এলাকার গণমাধ্যম কর্মী যারা রয়েছে, তারাও কিন্তু এই বিষয়টি কেউ অবগত ছিলেন না। এই ধরনের একটি দুর্ঘটনা আসলে কি কারণে ঘটেছে সেটি আসলে তদন্তের বিষয়। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের এলএনজিবাহী জাহাজ কাটার আগে যে বিষাক্ত দাহ্য পদার্থ এখানে থাকে সেগুলো আসলে পরিষ্কার করে ফেলতে হয়। আসলে এই ধরনের যখন দাহ্যবাহী পদার্থ থাকে কিংবা রাসায়নিক বিভিন্ন পদার্থ থাকে, কার্বন মনোক্সাইড থাকে, তখন এখানে ভিতরে প্রবেশের আগে যে ধরনের সেফটি থাকার কথা, সেই ধরনের সেফটি আসলে এই কাটা জাহাজটার ভিতরে ছিল কিনা সেটি এখন প্রশ্নের বিষয়। তবে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিছুক্ষণ আগে আমরা মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যারা আহত নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস লিপি। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি মরদেহ এসে পৌঁছেছে এবং এই নিয়ে এই ঘটনায় বলতে পারি যে আমরা 8 জন মারা গিয়েছে এবং অসুস্থ হয়ে 14 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে চট্টগ্রামে 1 জন রয়েছে। আর স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কিন্তু 14 জনের মধ্যে চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা শ্রমিকরা এসেছেন তারা যতটুকু ঘটনার বর্ণনা দিয়েছেন, আমরা জানতে পেরেছি যে সকালবেলা তারা অন্যান্য দিনের মতো জাহাজ ভাঙার যে কাজ, সেখানে এসে তারা অংশগ্রহণ করে। এই সময় হঠাৎই একটা চিৎকার শুনতে পায় এবং ভেতরে গিয়ে দেখে যে সেখানে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে সাহায্য করার জন্য যখন অন্য শ্রমিকরা এগিয়ে যায় এবং সেখানে তারাও আসলে অসুস্থ হয়ে পড়ে এবং এই ঘটনা দেখে তারা স্থানীয় যারা আছেন তারা এগিয়ে আসেন এবং এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে নিয়ে যায় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে 12টার দিকে প্রায় 2টা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় এবং সেখানে 6 জন ছিল এবং সেই 6 জনের মধ্যে 5 জনকে যখন ইমার্জেন্সি চিকিৎসক পরীক্ষা করেন তখন দেখা গেছে যে 5 জনই আসলে মারা গিয়েছে এবং 1 জনকে একটা ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা দিচ্ছে। এবং তারা বলছেন যে জাহাজ কাটার সময় যে বিষাক্ত গ্যাস, সেই গ্যাস নির্গত হয়ে এখানে ছোটোখাটো একটা বিস্ফোরণ হয় এবং সেই ধোঁয়ায় আসলে বিষাক্ত হয়ে মারা যান। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। এর আগে সীতাকুণ্ড থেকে যুক্ত ছিলেন আরেক সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এবার অন্য প্রসঙ্গ। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। খোলা থাকা পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। গ্যাস না পেয়ে রোজগারে টান পড়েছে অনেক যানবাহন চালকের। কোথাও বিশৃঙ্খলা, আবার কোথাও সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগী মানুষ। রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেশ বিপাকে। বাসার আশেপাশে গ্যাস না পাওয়ায় বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন তিনি। আজকে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত অনেক দুর্ভোগ,
এবং কোন দিন এটা সমস্যার সমাধান হবে তাও সঠিকভাবে ওনারা তো 3 দিন আগে বলছিল 72 ঘন্টা, অলরেডি তো আজকে তো 72 ঘন্টা হয়ে যাওয়ার কথা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অসহনীয় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন, ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর 5টার সময় আইছি সিরিয়ালে, এখনো গ্যাস পাই নাই। দিনে ডিউটি করে, ঠিক আছে, রাত্রে গ্যাস পাম্পে সিরিয়াল দিচ্ছে, পাম্পে প্রেশার নাই, পাম্প বন্ধ। এরপরে ওই একই চালক আবার মনে করেন আপনার পরের দিন ভোরে পর্যন্ত অপেক্ষা করতেছে। গ্যাসের দাম বাড়াক আর যাই করুক, আমাদেরকে টাইমলি 24 ঘন্টা গ্যাস দেওয়া হোক। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও হিমশিম পরিস্থিতি। গ্যাসের সংকটের কারণে আমাদের কোম্পানি অনেক লস আছে, আমরা স্টাফদের ঠিকমতো বেতনও দিতে পারতেছি না। তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করেই, আমাদের যেভাবেই পারি আমরা এটা ম্যানেজ করি, তাদের বুঝে শুনে ম্যানেজ করি। এদিকে চট্টগ্রাম, গাজীপুর ও ফেনীও তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে চরম ভোগান্তি। ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস না পেয়ে বিভিন্ন যানবাহন চালকদের আয় নেমেছে শূন্যের কোঠায়। অন্যদিকে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। এগুলো না করে একেবারে বন্ধ করে দাও, আমরা হয়রানি না, কোম্পানিরা আমরা বুঝে না। এখানে এসে সিরিয়াল দিয়েছি, এখনো পাই নাই, তো আদৌ পাবো কিনা সেটা বোধগম্য নাই। গ্যাস দেয় না, আবার গ্যাস পাই না, প্রেসার থাকে না। 2-3 ফার্ম ঘুরে যে এটা তাইছি গ্যাস নেওয়ার লাগে। সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শঙ্কায় কোটি কোটি মানুষ। কখনো তীব্র গরম, আবার কখনো বৃষ্টি। এর মধ্যেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা। জানে না কেউ। যানবাহন সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন এ সংকটের দ্রুত অবসান। একই সঙ্গে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে অচিরেই বন্ধ করে দিতে হবে পুরো সরবরাহ ব্যবস্থা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে সহকর্মী সামদানি প্রত্যয় আছেন এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সামদানি, সময় যত গড়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তিও তত বেড়ে যায়। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মূল লাইনের প্রেশার কমে যায়, যার কারণে দীর্ঘ সময় অপেক্ষার পরেও যখন সিএনজি চালকরা এবং সিএনজি চালিত যানবাহনের চালকরা যখন এই নজেলের কাছে আসেন সিএনজি ডিসপেন্সারের কাছে আসেন, তখন কিন্তু তারা সেই পর্যাপ্ত গ্যাসটি পান না। যার কারণে এই দীর্ঘ সময় প্রতীক্ষার পরেও তারা পর্যাপ্ত গ্যাস না পেয়ে বেশ ক্ষুব্ধ হচ্ছেন। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশন সরবরাহ করছে সেসব সিএনজি ফিলিং স্টেশনও পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না। যার কারণে যেসব মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম তাদের এই যানবাহন, তারা বেশ ঝক্কির মধ্যেই পড়েছেন। কারণ অনেকেই রাত থেকে, অনেকে ভোর থেকে অপেক্ষা করছেন 4 ঘন্টা 5 ঘন্টা। তারা তাদের কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় এখানে ব্যয় করছেন। অনেক সময় রোদে, অনেক সময় গরমে, অনেক সময় বৃষ্টিতে এই সিএনজি ফিলিং স্টেশনের লাইনে অপেক্ষা করতে গিয়ে অনেকে অপেক্ষা করতে করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকেই তাদের যে নির্ধারিত কর্মঘণ্টা তার থেকে 4-5 ঘন্টা বেশি সময় এখানে ব্যয় করে বিশ্রাম না নিতে পেরেই পরের দিন তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে যোগদান করতে হচ্ছে, যেটি আসলে তাদের শারীরিক এবং মানসিক অবসাদ তৈরি করছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে ইদানিং পাম্পগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে সেই বিশৃঙ্খলাগুলো তাদেরকে সামলানোর জন্য হিমশিম খেতে হচ্ছে এবং একই সঙ্গে তারা ব্যবসায়িক ক্ষতির মধ্যে আছে। কারণ যেহেতু তারা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহ করতে পারছেন না, সেই ক্ষেত্রে তাদের বিদ্যুৎ বিল যে উঠছে, এই যে সিএনজি ডিসপেন্সারগুলো আপনারা দেখছেন, এই সিএনজি ডিসপেন্সারগুলো চালানোর জন্য যে বিদ্যুৎ বিল প্রয়োজন সেটি কিন্তু তারা এই মুহূর্তে সিএনজি বিক্রি করে মেটাতে পারছেন না। যার কারণে এই পাম্প কর্তৃপক্ষ বেশ বিপাকে রয়েছেন এবং উভয় পক্ষই এই সংকটের দ্রুত সমাধান চান। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাব সেখানের গ্যাস সংকট নিয়ে জানতে। ফেনীতেও গ্যাসের চিত্র মোটামুটি এমনটাই। আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাজী নজির আহমদ ফিলিং স্টেশনে। এই স্টেশনটি সহ ফেনীতে বাখরাবাদের নিবন্ধিত বা তালিকাভুক্ত 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সবগুলোই কিন্তু এখন দিনের বেলায় তারা অলস সময় পার করছে এবং দীর্ঘ সারি রয়েছে গ্যাসের অপেক্ষায়, গ্যাস নিতে যাওয়া যে গাড়িগুলো সেগুলো। এবং এখানকার সিএনজি ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ এবং চালকদের সাথে কথা বলে জেনেছি যে গতকাল রাত 11টার পর থেকে
কিছুটা চাপ নাই, তারপরে লাইনে কিছুটা গ্যাস ছিল, সেগুলো থেকে যারা লাইনে ছিল তাদেরকে কিছুটা গ্যাস দিয়েছে, যদিও যার যে চাহিদা তার চাহিদার অর্ধেকেরও কম কেউ পেয়েছে, কেউ পাননি। এমন করে সকাল 6টা সাড়ে 6টা পর্যন্ত কিছুটা লাইনে ছিল এবং এরপর থেকে আবার পুরো দিন কিন্তু গ্যাস নেই। এবং চালকরাও জানে, সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও জানেন যে তারা আবারও রাত্রে যদি কখনো গ্যাসের চাপ বাড়ে তখন তারা হয়তো কিছুটা দিতে পারবে। এবং বাখরাবাদ কর্তৃপক্ষ বলছে যে লাইনে কাজ চলার কারণে যারা মূল সঞ্চালন লাইনের জাতীয় গ্রিডের আশেপাশে যে সকল সোর্সগুলো রয়েছে গ্যাসে যদি থাকে তখন তারা আশেপাশের সে সকল সোর্স কিছুটা পেলেও দূরবর্তী যারা রয়েছে তারা মোটামুটি গ্যাসের কোনো চাপ পান না এবং তারা একটা দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং ফেনী বাখরাবাদের ফেনী যে হিসেব, সেখানে 32,000 আবাসিক গ্রাহক রয়েছে, 450-এর মতো রয়েছে বাণিজ্যিক গ্রাহক। এই সকল গ্রাহকরা মোটামুটি বেশ গ্যাস না থাকার কারণে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেই পাশাপাশি লোডশেডিং থাকায় যারা ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন রান্নাবান্না বা নিত্যনৈমিত্তিক কাজগুলো সারত সেগুলো কিন্তু তারা ব্যাহত হচ্ছে। সব মিলেই কিন্তু গ্যাস না থাকায় জনজীবনে একটি অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা চান দ্রুত সমস্যার সমাধান করে তারা যেন গ্যাসের যেন সরবরাহ পান। কারণ প্রতি মাসে কিন্তু গ্যাসের সরবরাহ থাক বা না থাক গ্রাহকরা কিন্তু বাখরাবাদকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। তারা চান তারা যেন গ্যাস স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে। এই ছিল আমার কাছে এখানকার গ্যাস পরিস্থিতি সব শেষ। রাজধানীর মগবাজার এবং ফেনী থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গণভোট সংবিধানে নেই এমন যুক্তি দিয়ে গণভোটের রায় অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দলটির যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন হলে কেউ শেখ হাসিনার মতো আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ও কয়টা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইনভেন্ট্রিয়াল। হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় প্রতিদিনই ঝরছে 4 থেকে 5 জনের প্রাণ। আক্রান্তদের যারা জটিল নানা রোগে আক্রান্ত তাদেরই বেশি মৃত্যু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও শিশু নির্বাচনে সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে বলে মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এদিকে চলতি বছর পরিবর্তন হচ্ছে ডেঙ্গুর জিনোটাইপ, ডেন 3-তে আক্রান্তের হারই বেশি। আয়শা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। হামে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যে নামিয়ে আনা একটা দেশে কি করে আবারও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে এই মরণঘাতী, তার অন্যতম উদাহরণ বাংলাদেশ। 2 দশক পর গেল মার্চে দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব, যার জন্য নিয়মিত টিকার ক্যাম্পেইন না হওয়া ও অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় ভুল নীতিকে দায়ী করে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ক্যাম্পেইন হলেও থামানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যা। এখনও প্রতিদিন গড়ে প্রাণ ঝরছে 4 থেকে 5 জনের, আর আক্রান্তের হার 1000-এর বেশি। সাধারণভাবেই প্রশ্ন জাগে টিকা দেওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না হামে প্রাণহানি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হামের সুরক্ষা বলয় ভেঙে পড়ায় নানা জটিল রোগে আক্রান্তরাই বেশি কাবু হচ্ছে। পর্যাপ্ত টিকা থাকলেও কার্যক্রম বাস্তবায়নে ঘাটতি আছে বলেও মনে করছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। এখানে কোথাও একটা সংখ্যাতাত্ত্বিক ঘাটতি আছে আমি মনে করি। তো এটা আসলে ওইভাবে না নিয়ে যে কারোই এটা সংখ্যাতাত্ত্বিক যে গ্যাপটা আছে সেটা আমাদের তো প্রতি বছর আবার মাইক্রো প্ল্যান হয় ইপিআই, এটা নেক্সট মাইক্রো প্ল্যানে এটা কভার করে ফেলতে হবে কোথাও ঘাটতি থেকে থাকলে। হামের টিকা শিশুদের শরীরে কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। পরবর্তীতে এই টিকা শিশুদের শরীরে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, টিকা কার্যকর হচ্ছে কিনা এ নিয়ে গবেষণা করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। হাম নিয়ে উদ্বেগের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। টানা বৃষ্টি আর জমে থাকা পানিতে দ্রুত বংশবিস্তার করতে পারে এডিস মশা, ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইসিডিডিআরবির গবেষক শফিউল আলম বলেন, এবছর ডেঙ্গুর জিনোটাইপ পরিবর্তন হচ্ছে। ডেন 2-র চেয়ে এখন ডেন 3 ধরনে বেশি আক্রান্ত হচ্ছে। এতে চলতি বছরের তুলনায় আগামী বছর বাড়তে পারে আক্রান্তের হার। 19 সাল থেকে এখন পর্যন্ত গত বছর পর্যন্ত সেটা ডেন 2 ছিল, এবার শোনা যাচ্ছে যে ডেন 3টা আবার বেশি হচ্ছে। হয়তো বা এইভাবে চলতে থাকলে আগামী বছর একটা বড় আউটব্রেক হতে পারে। ডেঙ্গুর টিকা আবিষ্কারেও কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারের স্বস্তি, দাম কমেছে বেশিরভাগ সবজির, ঝাঁজ কমেছে কাঁচামরিচেরও। নিম্নমুখী ডিম, ব্রয়লার মুরগির দর, মাছের বাজার স্থিতিশীল। এসএসসিতে শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থী সংখ্যা 15 জনের কম। এসব প্রতিষ্ঠানে পড়াশোনার তেমন কোনো পরিবেশও নেই। কিভাবে এই প্রতিষ্ঠান অনুমোদন পেল সেই প্রশ্ন তুলছেন শিক্ষা গবেষকরা। বোর্ড বলছে 312টি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে শোকজ। নূরে আলমের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে এবছর 5 জন এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের সবাই ফেল করেছে। স্কুলে শিক্ষক আছেন 7 জন। শিক্ষকরা বলছেন নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটির ফলাফল এমন খারাপ হয়েছে। খারাপ করার কারণ হলো আমাদের যে গণিতের টিচার উনি নাই, দীর্ঘদিন তো যে বেতন পায় না, এই জন্য আসে না। হঠাৎ করে এই বছর বিল বেতন না পাওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এই শূন্যপথে চলে গেছে। গাজীপুরের মেদুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবার 18 জন পরীক্ষা দিয়ে একজনও পাশ করেনি। শিক্ষক আছেন 18 জন। তারা সন্তানদের প্রতি খুব একটা বেশি সচেতন না পড়াশোনার দিকে। তারা চিন্তা করে যে পড়াশোনা করে কি হবে। ক্লাস 7 থেকে যেসব মেয়েরা পড়ে তাদের বিয়ে দিয়ে দেয়। দেখা যায় যে ক্লাস করতেছে, তাকে ডেকে নিয়ে যাচ্ছে গার্ডিয়ান, হঠাৎ খবর পাইলাম যে বিয়ে হয়ে গেছে। একই চিত্র শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানের। এগুলো থেকে 15 জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠান থেকে মাত্র 5 থেকে 7 জন পরীক্ষার্থী অংশ নেয়। আবার কয়েকটিতে পরীক্ষার্থী ছিল মাত্র 1 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে 72% মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। ধাপে ধাপে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তাদের কোনো অবহেলা বা তাদের কোনো সমস্যা আছে, তাদের নিজেদের কোনো হেয়ালিপনার জন্য এরকমটি হয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। শিক্ষা গবেষকরা বলছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলার মধ্যে মাত্র 1 জন শিক্ষা অফিসার থাকে, তার সাথে 1 জন বা 2 জন সহকারী শিক্ষা অফিসার থাকে। ওনাদের দিয়ে পুরো জায়গাটাকে ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া ওনারা অন্য আরও অনেক কাজে ব্যস্ত থাকেন। এছাড়াও যে কথাটা হলো যে ধরেন ডিস্টেন্স মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, এটাও করতে পারেন আপনি। এবার এত শিক্ষার্থী কেন ফেল করলো সেই কারণও অনুসন্ধানের পরামর্শ গবেষকদের। বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই অনুমোদন দেয়া হয়, যেগুলোতে শিক্ষার মান তো দূরের কথা, পরিবেশই নেই। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে 382 শিক্ষার্থী জিপিএ 5 পাওয়ার পরেও সমালোচনা থামছে না নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে ঘিরে। তুলনামূলক কম মেধা সম্পন্ন হওয়ায় 101 জন শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার অভিযোগ অভিভাবকদের। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, টেস্টে ফেল করা শিক্ষার্থীদের বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষা থেকে বিরত রাখা হয়। বিষয়টি তদন্ত করার কথা বলেছেন জেলা প্রশাসক। এসএসসির ফল প্রকাশের পর এই উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষায় 382 জন শিক্ষার্থীর শতভাগই পেয়েছে জিপিএ 5। তবে শতভাগ জিপিএ 5 পাওয়ার সাফল্যের আড়ালে উঠেছে 101 জন শিক্ষার্থীর ঝরে পড়ার অভিযোগ। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের। তারা জানান, প্রথমত টেস্ট পরীক্ষার প্রশ্ন অস্বাভাবিক কঠিন ও জটিল করা হয়। দ্বিতীয়ত খাতা মূল্যায়নের সময় উত্তর লিখলে বোর্ড পরীক্ষায় যেখানে 10 নম্বর দেয়া হয়, টেস্টের খাতা সেখানে স্কুলের শিক্ষকরা 5 নম্বর দেন। এতে যারা টেস্ট পরীক্ষায় পাশ করে তারা বোর্ডের পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার মতো উপযোগী ছাত্রছাত্রী হিসেবে বিবেচিত হয় এবং তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। যারা আছে তাদের তো ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ওরা মোটামুটি লেভেলে ভালো স্টুডেন্ট, ওরা যে কোনো আপনারা যদি ওদেরকে সুযোগ দেন, একটা সুযোগ দিলে হয়তো বা ওরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারে, কিন্তু ওনারা ওই বিষয়গুলো তোয়াক্কা করে নাই। তখন আমার বোনকে অনেকভাবেই যেভাবেই হোক একটা স্কুলে ভর্তি করানো হয়েছিল, ব্রাহ্মণদি গার্লসে। তখন ওই স্কুল থেকে আমার বোন পরীক্ষা দেয় এবং আমার বোন জিপিএ 5 পায়। 10 বছর লেখাপড়া করি ছেলেগুলিকে যদি বের করে দেয়, ছেলেমেয়েগুলি তাদের ভবিষ্যৎটা কি হয়েছে? এনকেমের মধ্যে রুলস রেগুলেশন এবং একদম স্ট্রিক্ট। এখন
আমরা পাশ করতে পারি নাই, জাস্ট এই জন্যই আমি অন্য স্কুলে গিয়েছি। টেস্ট পরীক্ষা বলতে আমি প্রি টেস্টে আনকেম থেকে বের হয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাবি, প্রথম দফায় টেস্ট পরীক্ষায় 117 জন এক বা একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দেয়। তাতে 101 জন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওদের পুনরায় একটা রিটেক নিলে ভালো হয়, তো তাদের লিখিত এবং মৌখিক অনুরোধের প্রেক্ষিতে পুনরায় রিটেক পরীক্ষা নেওয়া হয়। রিটেক পরীক্ষা নেওয়ার পরে সেখান থেকে 101 জন অকৃতকার্য হয়। স্কুল কর্তৃপক্ষের অনিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি, কোনো শিক্ষার্থী বা কোনো অভিভাবক এই বিষয়ে আমাকে কিছু জানাননি। এই বিষয়ে অবশ্যই খতিয়ে দেখা দরকার। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠিত হয় 2008 সালে। সময় সংবাদ, নরসিংদী। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার 180 দিনের মধ্যে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার। দেশের ইতিহাসে প্রথমবার খেলোয়াড়দের জন্য চালু করা হয়েছে ভাতা ও ক্রীড়া কার্ড। খেলোয়াড় তৈরিতে 10 থেকে 14 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে ফাহিম ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত প্রতিমন্ত্রী সরকার গঠনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সরকার গঠনের পর সেই লক্ষ্যেই কাজ শুরু করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা হরহামেশাই ভোগেন আর্থিক অনিশ্চয়তায়, যার কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্ভাবনাময় অ্যাথলিট তরুণ বয়সেই খেলা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন অন্য পেশা। পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অ্যাথলিটদের আর্থিক নিশ্চয়তার জন্য দেশের ইতিহাসে প্রথম ক্রীড়া ভাতার সঙ্গে ক্রীড়া কার্ড চালু করে বর্তমান সরকার। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ডিসিপ্লিনের 300 অ্যাথলিট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে মাসিক 1 লাখ টাকা করে বেতন পাচ্ছেন। ভবিষ্যতে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতি মাসে আমাদের যে ক্রীড়া ভাতা প্রদান করে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বা পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করতে। খেলোয়াড়দের শুধু স্বাবলম্বী নয়, খেলোয়াড় তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। সারা দেশ থেকে এই ক্রীড়াযজ্ঞে অংশ নিয়েছে 1,70,000-এরও বেশি ক্ষুদে ক্রীড়াবিদ। নতুন কুড়ি স্পোর্টস থেকে উঠে আসা সেরা ক্রীড়াবিদদের নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের স্পোর্টসের পাইপলাইন সমৃদ্ধ করার পাশাপাশি এই ক্রীড়াবিদদের হাত ধরেই অলিম্পিকের পদকখরা মিটবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আমরা পাইপলাইনে আমরা খেলোয়াড় তৈরি কার্যক্রম শুরু করেছি। অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে 10 বছর পরে যাতে তাদের খেলার সেই সুযোগটি আমরা তৈরি করে দিতে পারি। নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলতে পেরে আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্রীড়া ভাতা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়ায় খেলায় আরও মনোযোগী হচ্ছেন অ্যাথলিটরা। প্রত্যেকটা খেলোয়াড়ের ভিতরেই একটা স্প্রিয়া থাকে যে আমাকে পারতে হবে, আমাকে এই ক্রীড়া ভাতাটা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে আমাদের খেলার ক্রীড়া ভাতা আওতায় এনেছে, আমরা অনেক উৎসাহিত হয়েছি। আগে যারা চিনতো না যে আমরা খেলতাম, সেরকম করে চিনতো না, এখন আমাদেরকে চিনতেছে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের নিয়ে পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি প্যারা স্পোর্টস। ক্রীড়াকে পেশা হিসাবে গড়ে তুলতে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের স্বাবলম্বী করতে ভাতা প্রদান করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে একযোগে চালু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেখান থেকে তৈরি হবে বাংলাদেশের আগামীর তারকারা। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে আহ্বান জানান তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ। উঠে আসে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজনে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। আশা করব যে আমাদের এই দক্ষ যুবশক্তি গড়ে তোলার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি বেসরকারিভাবেও সকলের ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। ট্রেনারদেরও ট্রেনিং প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমি নিয়ে কাজ করছি এবং তাদেরকে আরো দক্ষ করার জন্য এবং আমাদের প্রত্যেকটি যে প্রশিক্ষণের যে ট্রেড রয়েছে ৮৩টি, সেগুলো নিশ্চিত করার জন্য এবং সঠিকভাবে প্রশিক্ষণ হচ্ছে কিনা সেগুলো নিশ্চিত করার জন্য আমি নিজে সরাসরি মনিটর করছি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে। সরকার যদি এই ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করে, বিদেশে প্রফেশনালস প্রেরণ করে, অতি দক্ষ কর্মী প্রেরণ করে, আমরা মনে করি আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের বেকারত্বের যে খরা যাচ্ছিল, বেকারত্বের যে সমস্যা যাচ্ছিল, সেই সমস্যাটাকে এই সরকার ওভারকাম করতে পারবে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতর্কিকদের যুক্তির ঝড়ে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে হা পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ সদস্যের মরদেহ কফিনে চেপে দেশে ফিরেছে। হত্যার ১.৫ মাস পর সকালে ঢাকায় পৌঁছায় নিথর দেহগুলো। সঙ্গে ফিরেছেন পরিবারের আরেক সদস্য, হামলায় গুরুতর আহত অয়ন। এদিকে এখনও পলাতক আছেন একমাত্র অভিযুক্ত শাহাদাত হোসেন। এক রাতেই পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন নয়ন। আততায়ীর আক্রমণে বাবা মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহগুলো। গত ২৬ জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান, তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদাত। আহত অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। ধামা নিয়ে লুকায় দাঁড়া ছিল, একটা জুতার বক্স আছে ওটার পিছন। ধামা নিয়ে আসে মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বললেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, তো আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমের দিয়ে পড়ে গেছি। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে ১৬ লাখ টাকা পেতেন শাহাদাত। সেই সূত্র ধরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন তিনি। শাহাদাতকে শিগগিরই গ্রেফতার ও বিচারের আওতায় নেওয়ার দাবি স্বজনদের। উনি ওরে বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয় আর মেসেজ আর হেসে তো নামাল বলছে এটা মারি গেলাম, মারি গেলে তো সে নিশান তাইলে হেতারা নিজের কে মাইকে কারা বলতে পারবে না। ও নাতিটা এখন দেখছে, এখন তার পকার হয়ে গেছে। বিমানবন্দর থেকে দাফনের জন্য গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয় ৩ জনের মরদেহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ সহ আহত হন ৩ জন। শুক্রবার গভীর রাতে কলাপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত ২:৩০টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৫ থেকে ৬ জন ডাকাত। এ সময় ঘরের বাইরেও অবস্থান নেন ডাকাত দলের কয়েকজন। বাড়ির লোকজনকে হাত পা বেঁধে মারধর করে। এ সময় এক নারীকে ধর্ষণ চেষ্টায় বাধা দিলে তার ছেলে হাঁটুতে গুলি করে ডাকাতরা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ৭ এএসপি সহ পুলিশের আরও ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আর ৪৯ জন পরিদর্শক পদমর্যাদার। আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, এই ৫৬ কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। এজন্য সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। কর্মকর্তারা সবাই সহকারী পরিদর্শক হিসেবে পুলিশে যোগ দিয়েছিলেন, যাদের মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। ৫৬ জনের মধ্যে বেশিরভাগই চাকরি জীবনে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে। দুপুরের সময় আরও থাকছে। হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর।
বুলেট নয়, সাধারণ ট্রেনেই মাত্র 1.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছানো যাবে পর্যটন নগরী কক্সবাজারে। 30 থেকে ট্রেনের গতি বাড়িয়ে করা হয়েছে 120 কিলোমিটার। এরই অংশ হিসেবে শুরু হচ্ছে 16 শহর স্টেশন থেকে দোহাজারী পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের কাজ। শাখাও ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখালী নদী অতিক্রম করে ছুটে চলছে কক্সবাজার মুখী ট্রেন। এরপরে রয়েছে চুনতি রেঞ্জের গহীন বন এবং ছোট বড় নানা পাহাড়ি এলাকা। তবে পুরাতন আমলের আঁকাবাঁকা ও জরাজীর্ণ রেল লাইনে কেড়ে নিচ্ছে ট্রেনের প্রকৃত গতি। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন থেকে চন্দনেশ্বর কাঞ্চননগর পর্যন্ত রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত রয়েছে ঘন্টায় 60 কিলোমিটার। তার বিপরীতে ট্রেন চলছে মাত্র 20 থেকে 30 কিলোমিটার গতিতে। একইভাবে কাঞ্চননগর থেকে দোহাজারী পর্যন্ত গতিসীমা নির্ধারিত 60 কিলোমিটার, কিন্তু রেল চলতে বাধ্য হচ্ছে 40 কিলোমিটার গতিতে। অথচ 151 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের দোহাজারী থেকে কক্সবাজারের আইকনিক স্টেশনের 100 কিলোমিটার পথ অতিক্রমের ট্রেনের গতি উঠছে অনুমোদিত 80 কিলোমিটারে। এমনকি পাহাড়তলী স্টেশন হয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে মূল লাইন ঝাউতলায় আনতে বাড়তি সময় লাগছে অন্তত 45 মিনিট। যাত্রাপথে 3.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কমিয়ে মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনতে চায় রেলওয়ে কর্তৃপক্ষ। পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত এখানে কোথাও 10 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার স্পিড আছে। আমরা ডিজাইন করতেছি 120 কিলোমিটার। গতি বাড়িয়ে সময় কমিয়ে আনতে 16 শহর দোহাজারী ডুয়েল গেজ প্রকল্পের আওতায় অন্তত 30 কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে একেবারে নতুন ট্র্যাক। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। এই সেকশনে যে স্পিড আছে, যদি এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় তাহলে আমরা এই সেকশনের স্পিড ট্রেনের গতি বাড়াতে সক্ষম হব। ডুয়েল গেজ লাইন স্থাপনের ক্ষেত্রে ভূপ্রকৃতিগত আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয় বিবেচনা রাখার আহ্বান প্রকৌশলী নেতার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সেখানে লাইনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে পানি উঠে গিয়েছিল। যথাযথ সাইট সার্ভে এবং আনুষঙ্গিক ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো যাতে সুষ্ঠুভাবে ক্যালকুলেশন ভিত্তিক করা হয়, যাতে এই দুর্ঘটনার মুখে আর পড়তে না হয়। আগামী 2028 সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হলে পূর্ণ গতিতে চলবে এই রুটের সবগুলো যাত্রীবাহী ট্রেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম। ডজনে 10 টাকা কমেছে ডিমের দামও। অন্যদিকে মুরগি ও মাছের দরে বড় পরিবর্তন নেই। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে অন্যান্য সপ্তাহের চেয়ে কিছুটা স্বস্তি এখানকার সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, তবে বেগুনের কেজি 120 টাকা। মাঝে কিছুদিন চড়া থাকলেও এ সপ্তাহে কমেছে কাঁচামরিচের দাম, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। চাহিদা অনুযায়ী যদি আমাদের ফসল না হয় সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। ডিমের বাজারেও কিছুটা স্বস্তি, সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি কমেছে 10 টাকা। যত ওয়েদার ভালো হইব তো আস্তে আস্তে শাকসবজি আইব, মাছ তোর ঘরে আইব, তখন আস্তে আস্তে চাপ কমে যাইব। তবে পরিবর্তন নেই মুরগির বাজারে। পোলট্রি 190, সোনালী 340 এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল। গত সপ্তাহে আমি যা বাজার কিনছি তার চেয়ে 10 টাকা 20 টাকা কমে আছে। মাছের দরেও নেই বড় ওঠানামা। পাঙ্গাস 220, তেলাপিয়া 240, চাষের কই 200, চাষের শিং 350 থেকে 400 টাকা কেজি। এছাড়া কাতলা 340 থেকে 360 এবং রুই বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজিতে। যতটুকু পর্যায়ে মাছ আওয়া প্রয়োজন বাজারের মধ্যে, এতটুকু পর্যায়ে আইতাছে না। বিক্রেতাদের দাবি, স্বাভাবিক আবহাওয়া ও সরবরাহ ঠিক থাকায় সবজি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না উঠলে হরমুজ পুরোপুরি খুলবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শর্ত না মানলে যুদ্ধ আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অন্যদিকে প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের বলেছেন, তেহরানের শর্ত মানা না হলে যুদ্ধ আরও বাড়তে পারে, যা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেবে। এদিকে ভুয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের ভুল হিসাব না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে ওয়াশিংটন আগেও বড় ধরনের ভুল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ তারই উদাহরণ। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রয়োজন হলে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বদল করে দীর্ঘ সময় ধরে এই অবরোধ বজায় রাখতে পারে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন এর প্রভাব পড়ছে জ্বালানি ও পরিবেশ নিরাপত্তাতেও। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ শ্যাডো ফ্লিট থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে। নাসরিন রুমি, সময় সংবাদ। ডারউইন টেস্টের খবর। তানজিদ শান্তর ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 351 রান। এরই মধ্যে লিড পেরিয়েছে 150 রান। আগের দিন দাপট ছিল টাইগার পেসারদের, আর এদিন দায়িত্ব নেন ব্যাটাররা। ব্যক্তিগত 49 রানে আউট হন মুমিনুল। এরপর রানের চাকা সচল রাখেন তানজিদ ও শান্ত। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর এগোতে পারেননি ওই ওপেনার। ফেরেন 101 রানে। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অধিনায়ক শান্ত, তবে 84 রানে থামতে হয় তাকে। মুশফিকের ব্যাটে আসে 36 রান। খালি হাতে ফেরেন লিটন। এরপর মিরাজু হাসানের দৃঢ়তায় 153 রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। দারুণে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তানজিদ তামিম। সব ফরম্যাট মিলিয়ে অজিদের বিপক্ষে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন এই ওপেনার। দারুইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিক হাসান শিমুল। এই তানজিদ তামিমের আকাশপানে লাফিয়ে উদযাপনটা কি সেই তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরি করার উদযাপনকে মনে করিয়ে দেয়? করে দেয়ারই কথা। তামিম ইকবাল সেই সময় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন, এবং তানজিদ তামিম, যিনি কিনা মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং যাদের বোলিং লাইন আপে রয়েছে পেট কামিংস, স্টার্ক, হ্যাজিলোডের মতো বোলার, তাদের বিপক্ষে প্রথম 50 করেছেন এবং সেই 50টাকে শতকে রূপ দিয়েছেন। আর সেই শতক উদযাপনটা তো একটু বাড়তি হবে, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে 23 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা একেবারে উল্টো চিত্র। নতুন করে ইতিহাসের পাতাগুলো লিখছেন তানজিদ তামিম। হাসান মাহমুদ গতকালকে যেটা করেছেন, সেটাই যেন টেনে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে তানজিদ তামিম। টেস্ট দলে যখন তাকে নেওয়া হয়, তানজিদ তামিমকে কেন আসলে এই দলে যুক্ত করা হলো, তখন হাবিবুল বাশার সুমন, যিনি প্রধান নির্বাচক, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরটা দিয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট খেলার ধরনটা বদলাতে চায়। অ্যাডাম গিলক্রিস্ট তানজিদ তামিমকে প্রশ্ন করছিলেন, তুমি তো আক্রমণাত্মক ক্রিকেটার, তুমি টেস্টে এভাবে ধীরস্থিরভাবে কিভাবে খেলেছো? তিনি আসলে সেটার উত্তরটা যেমনটা দিয়েছেন, তার যে আসলে অভিজ্ঞতা, তিনি যে ঘরোয়া ক্রিকেটটা খেলেন, লঙ্গার ভার্সনটা খেলেন, সে অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন, এবং কি এখানে যে অনুশীলনটা করেছেন ধীরস্থিরভাবে দেখে শুনে খেলার। ইনিংসটার দিকে তাকাই, প্রথম দিনে তিনি সাদমানের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ করেছেন, স্টার্টিংটা ভালো দিয়েছেন। তারপরে মমিনুলকে নিয়ে 100 রানের উপরে একটা পার্টনারশিপ করেছেন, যে পার্টনারশিপটা ভিত করে দিয়েছে। বাংলাদেশ দলের উপর যখন চাপটা আসছিল, তখন তিনি কিন্তু এক প্রান্ত আগলে রেখে তিনি খেলেছেন, খেলে কিন্তু এই ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, এবং সেই ইনিংসের আসলে প্রতিদানটা তিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করতে পেরেছেন। কমেন্টেটররা বলছিলেন আসলে বাংলাদেশের এই ব্যাটসম্যান কিন্তু অনেক বেশি বল ছেড়ে খেলছে, এবং খারাপ বল যেটি আসে সেটিকে কিন্তু পানিশ করেছেন, রান তুলেছেন, এবং এই 101 রানের ইনিংসটা তিনি 8টি 4 মেরেছেন, একটি 6 হাঁকিয়েছেন। তানজিদ তামিমের এই সেঞ্চুরির মধ্য দিয়ে মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছাপিয়ে গেছেন স্টিভ ওয়াকে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার, তাকে ছাড়িয়ে গেছেন এই মাঠে। ইন্ডিভিজুয়াল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা তার, এবং তার উপরে রয়েছেন ড্যারেন লেম্যান। তানজিদ তামিম দুর্দান্ত সেঞ্চুরি করে দুর্দান্তভাবে বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেছেন এবং দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটেও বিশ্বকে জানান দিতে বাংলাদেশ এখন কোনো ছোট দল নয়। যেমন তেমন ভাবে হারিয়ে দেওয়ার যেই বুলি আওড়ানো হয় সেটা আর এখন সম্ভব নয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যদি এই টেস্টটা জিততে পারে, নিঃসন্দেহে টেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেখানেও একটা অবস্থান তৈরি হবে। তবে তার আগে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও এই রকম একটা পারফরমেন্স করতে হবে, সেটাও নিঃসন্দেহে তানজিদ তামিম করে দেখাবেন, সেই প্রত্যাশা তো রাখাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিপইয়ার্ডে ট্যাঙ্কার কাটার সময় ছড়ায় বিষাক্ত গ্যাস, আক্রান্ত হয়ে 8 শ্রমিকের মৃত্যু। সীতাকুণ্ডে দুর্ঘটনায় গুরুতর অসুস্থ 14, ছিল না পর্যাপ্ত নিরাপত্তা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। বন্ধের পথে শিল্প কারখানা, চাকরি হারানোর শঙ্কায় শ্রমিক। এবং ইতালিতে হত্যার শিকার বাবা মা বোনের মরদেহ নিয়ে দেশে ফিরল ছেলে। বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি নোয়াখালী, রাতে জানাজার পর দাফন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।